মুক্তিযুদ্ধের নাতি-নাতনি সুযোগ পাবে না। রাজাকারের নাতি-নাতনি সুযোগ পাবে। রাজাকাররা তো আর কোঠা চায় নাই। তারা তো বলেনি যে আমাদেরকে এত পার্সেন্ট কোঠা দেন। তার মানে কি যারা আন্দোলন করছে তারা সবাই রাজাকারের নাতি-নাতনি? এখন যারা চাচ্ছে এই যে কোঠা বিরোধী বৈষম্য যারা বলছেন যে তাদের যে আন্দোলন, সেখানে তারা কোঠা সংস্কার চেয়েছিল ২০১৮ সালেও। এবং একইভাবে এখনো তারা কোঠা সংস্কারই চাচ্ছেন। কোন কোঠা কিন্তু তারা বাতিল এই শব্দটি বলেন নাই। কিন্তু বাতিলটা করেছেন কে? বাতিলটা করেছেন ওই সময়েও যিনি প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী উনি কিন্তু এটা বাতিল করেছেন। কিন্তু নাতি-নাতনি। আপনি নাতি-নাতনি কিভাবে বেনিফিশিয়ারি হয় একজন ফ্রিডম ফাইটার এর? আপনি এটাকে যদি অ্যাড্রেস করতে যান, এটা আমি যেটা মনে করি যে এই সেনসিটিভ ইস্যুটাকে আ কেউ ক্যাপিটালাইজ করে প্রধানমন্ত্রী উনি একটা সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেই কথাটি উল্লেখ করেছেন যে মুক্তিযুদ্ধ এবং কোঠা সেখানে রাজাকারের শব্দটি আসছে তাদের নাতি-নাতনি। দেখুন আ প্রধানমন্ত্রীর জায়গা থেকে এই কথাটি আমি ব্যক্তিগতভাবে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটাকে কোনোভাবেই আ খুব সজ্জন এবং খুব শোভন কোনো ভাষা আমি মনে করি না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এখন আসুন যে আপনি এই যে মুক্তিযুদ্ধের নাতি-নাতনি সুযোগ পাবে না। রাজাকারের নাতি-নাতনি সুযোগ পাবে। রাজাকাররা তো আর কোঠা চায় নাই। তারা তো বলেনি যে আমাদেরকে এত পার্সেন্ট কোঠা দেন। তার মানে কি যারা আন্দোলন করছে তারা সবাই রাজাকারের নাতি-নাতনি? কোয়েশ্চেন কিন্তু পাল্টা কোয়েশ্চেন চলে আসে এখানে। তো যাই হোক আমি এই পাল্টা কোয়েশ্চেন এই জায়গায় না গিয়ে একটু পশ্চাতে যাই। আসলে এই কোঠা ব্যবস্থাটি বাংলাদেশে আসলে কখন শুরু হয়েছিল? দেখুন ১৯৭২ সালের ডিসেম্বর মাসে যখন স্বাধীন বাংলাদেশের একটি সংবিধান এবং সেই সংবিধানে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে যে যারা আন্ডার প্রিভিলেজ অর্থাৎ এই যে অনগ্রসর যে গোষ্ঠী অথবা আপনার নৃগোষ্ঠী তাদেরকে এক কোঠার ব্যাপারে একটা স্পষ্ট ধারণা সংবিধানে বলা হয়েছে। সেখানেও কিন্তু মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সন্তান এই জাতীয় কোনো শব্দ বাংলাদেশের সংবিধানে নাই। তাহলে এটি আসলো কোথা থেকে? ইয়েস, এটি হচ্ছে যখন স্বাধীনতার পর যে সকল মুক্তিযোদ্ধা মানে যারা ফ্রিডম ফাইটার এটি আবেগের একটা জায়গা। স্বাধীন বাংলাদেশে তাদের যে ত্যাগ, তিতিক্ষা এবং জীবন উৎসর্গ এটিকে রাষ্ট্র এন্টারটেইন করেছে। এবং ওই সময় যারা মুক্তিযুদ্ধ করেছে এবং মুক্তিযুদ্ধ করার পর দেশ স্বাধীন যখন হয়েছে, তখন যারা যোগ্যতা অর্জন করেছে বা যারা যোগ্য ছিলেন স্ব জায়গা থেকে যে সমস্ত কর্মে নিয়োগ পাওয়ার সেটি রাষ্ট্র সেই জায়গাতে অ্যাড্রেস করেছে। এটি সাধুবাদ পাওয়ার যোগ্য। প্রশ্ন হচ্ছে যে আজকে ২০২৪ এ এসে আপনি যে বিষয়টা নিয়ে আপনি আজকের আলোচনার টপিক উল্লেখ করেছেন, এর আগে অনেকবার বিভিন্ন টক শোতে এটি প্রোগ্রাম হয়েছে। এবং এখানে একটা জিনিস লক্ষণীয় যে দেখুন ১৯৬৯ সালে আজকে যে কথাটা আপনি বলেছেন যে আন্দোলন, আপনি ১৯৬৯ সালে এই আন্দোলনটি হয়েছিল বেসিক্যালি আগরতলা ষড়যন্ত্র মামলার পরিপ্রেক্ষিতে। অর্থাৎ রা রাষ্ট্রদ্রোহী একটি মামলা ছিল। সেই মামলায় যদি সাধারণ মানুষ এবং সাধারণ জনগণ তারা যদি সেখানে অংশগ্রহণ না করত, তাহলে সেই ষড়যন্ত্রমূলক মামলা এটি জিতে যেত। কিন্তু রাষ্ট্র যদি কখনো কোনো ক্ষেত্রে আপনার জনগণের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটি যে জনগণ গ্রহণ করে না এবং সেটি হচ্ছে গণতান্ত্রিক একটি দেশের সবচেয়ে বড় সৌন্দর্য এবং সেটি বাংলাদেশের ইতিহাস। তো সুতরাং আমি পূর্বের ইতিহাসে না গিয়ে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে ১৯৭২ সালে সেখানে একটি শব্দ ব্যবহার করা হচ্ছিল। সেটি হচ্ছে ইন্টেরিয়ম এবং অ্যাডহক অর্থাৎ অন্তর্বর্তীকালীন এবং অস্থায়ী ভিত্তিতে কিছু মানুষকে মুক্তিযোদ্ধা যারা তাদেরকে বিভিন্ন কর্মক্ষেত্রে তাদেরকে সেখানে ই মানে ইনভলভ করা। কিন্তু আপনি দেখেন যে এই কোটা সিস্টেম আজকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে 56 ভার্সাস আপনার 44 তার মানে এটি নিয়ে যখন আন্দোলন হলো ২০১৮ সালে, সে আন্দোলনে আপনারা লক্ষ্য করবেন যে বর্তমান প্রধানমন্ত্রী উনি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, সেটি কি? যে এই যে মহিলা কোঠা যাদের জন্য এই কোঠা ব্যবস্থা করা হচ্ছে তারা নিজেরাই যখন এই কোঠা চায় না, সুতরাং এই কোঠা বাতিল করা হলো। অর্থাৎ একটি নির্বাহী আদেশে কোঠা বাতিল হলো। তাহলে কোঠা যখন বাতিল হলো তার মধ্যে তো সব বিষয় ছিল এবং সেখানে বিশেষ করে যে কথাটি বলা হয়েছে ১ম এবং ২য় গ্রেডের যারা চাকরি করবে। ৯ম থেকে ১৩তম যেটি আছে
অর্থাৎ এখন যারা চাচ্ছে এই যে কোঠা বিরোধী বৈষম্য যারা বলছেন যে তাদের যে আন্দোলন, সেখানে তারা কোঠা সংস্কার চেয়েছিল ২০১৮ সালেও। এবং একইভাবে এখনো তারা কোঠা সংস্কারই চাচ্ছেন। কোন কোঠা কিন্তু তারা বাতিল এই শব্দটি বলেন নাই। কিন্তু বাতিলটা করেছেন কে? বাতিলটা করেছেন ওই সময়েও যিনি প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, উনি কিন্তু এটা বাতিল করেছেন। লক্ষণীয় হচ্ছে যে এই যে বাতিলটা করলেন একটা নির্ভয়া আদেশে। মজার ব্যাপার হচ্ছে এই বাতিল করার পর আপনি দেখেন ২০২১ সালে এর উপর একটা রিট হয়েছে। এবং যে রিটকে কেন্দ্র করে এখন মহামান্য হাইকোর্ট এবং নির্বাহী বিভাগ এর মধ্যে কিন্তু এই জিনিসটি দোলাচলে দুলছে। ফলে যেটা হচ্ছে সেটি হচ্ছে সাধারণ ছাত্র যারা তারা কিন্তু বলে না যে আমাকে বিশেষ কোটা দেন। আমাদেরকে এই কোঠাগুলো দেন। তো সুতরাং তারা চাইছে মেধা ভিত্তিতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা সে যেই হোক না কেন তারা সরকারি চাকরিতে তাদের অবস্থানগত যোগ্যতা অনুযায়ী তারা সেখানে নিয়োগ পাবেন। এখন মজার ব্যাপার হচ্ছে যে আজকে যে কথাটি নিয়ে বিতর্ক চলছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এটি নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। প্রথমত হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এটা বাংলাদেশের মানুষের আপামর জনসাধারণের কাছে এটি একটা আবেগের জায়গা, এটি একটি সেনসিটিভ জায়গা, একটু শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা, শ্রেষ্ঠত্বের জায়গা। কিন্তু আপনি এটিকে যদি বারবার নিয়ে আসেন, আজকে যদি আপনি দেখেন যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর আপনি ২০২৪ এসে যদি আপনি হিসাব করেন তাহলে ৫৪ বছর আগে এই মহান মুক্তিযুদ্ধ হয়েছে। যিনি মুক্তিযোদ্ধা ছিলেন তিনি মিনিমাম যদি বয়স আপনি নির্ধারণ করেন তাহলে তাকে যদি আপনি ১৮ বছরও ধরেন বা ২০ বছর ধরেন তাহলে ৫৪ বছর পর ১৮ প্লাস ৫৪ আপনি দেখবেন ৭২ বছর। তাহলে ৭২ বছরের একজন মুক্তিযোদ্ধা উনি তার যে সন্তান, এই সন্তানদের যে প্রিভিলেজ দেয়া অর্থাৎ এক্সট্রা একটা দেয়া সেক্ষেত্রে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আজকে যে জায়গাটায় আসছে সেটা হচ্ছে নাতি-নাতনি। আপনি নাতি-নাতনি কিভাবে বেনিফিশিয়ারি হয় একজন ফ্রিডম ফাইটারের? আপনি এটাকে যদি অ্যাড্রেস করতে চান, এটা আমি যেটা মনে করি যে এই সেনসিটিভ ইস্যুটাকে আ কেউ ক্যাপিটালাইজ করার চেষ্টা করে। কিন্তু এই জায়গাতে এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নাই। এটা কিন্তু আমার অবস্থানটা অত্যন্ত স্পষ্ট। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান এবং তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি সম্মান রেখে যে কথাটি বলতে হচ্ছে। আজকে তো আপনি সেই জায়গাতে নাই। কারণ এখানে নাতি-নাতনির কথাগুলো আসছে। তাহলে আপনি মেধাসম্পন্ন একটা প্রশাসন কিভাবে আপনি তৈরি করবেন? মেধাসম্পন্ন একটি শিক্ষা ব্যবস্থা আপনি কিভাবে তৈরি করবেন? তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু আজকে চলে আসছে ১। আর যারা আন্দোলন করছে, তাহলে আন্দোলনের কি বাংলাদেশের সকল শিক্ষার্থী যারা রাজপথে নেমেছে, তারা কি মনে করে আ রাষ্ট্র কি মনে করে, সরকার কি মনে করে এরা সবগুলোই হচ্ছে আপনার রাজাকারের সন্তান? এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাই হচ্ছে আমি মনে করি যে একটি মানুষের যে জন আকাঙ্খা, তাদের যে মতামত, এই মতামতগুলোকে আসলে ইগনোর করা হচ্ছে। মজার ব্যাপার আপনি দেখেন, আমাদের মহামান্য হাইকোর্ট একটি ভার্ডিক্ট দিয়েছে, স্ট্যাটাস কো দিয়েছে ৪ সপ্তাহের জন্য। উল্লেখযোগ্য হচ্ছে যে এটি উল্লেখ করা হচ্ছে যে এটা সংস্কারের ক্ষেত্রে এর সংখ্যা কমানো বাড়ানো করতে পারবে নির্বাহী বিভাগ। আন্দোলনকারীদের বক্তব্য কি? আন্দোলনকারীদের বক্তব্য হচ্ছে যে আপনার এটির ব্যাপারে একটি সুস্পষ্ট আইন পাস করানো। অর্থাৎ সময়ের পথ পরিক্রমায় মানুষ তো সংবিধান সংশোধন হয়েছে, আইন নতুন করে পরিবর্তন হয়েছে, নতুন করে সংযোজন হয়েছে। ওটা হতে পারে। এটি কিন্তু কোন আইন একেবারে স্ট্যাটিক না যে একেবারে বাইবেল, এটি আপনি পরিবর্তন করা যাবে না। সময়ের প্রয়োজনে সেটা পরিবর্তন হতে পারে। বাংলাদেশে অনেক আইন সংশোধন হচ্ছে, যেটি হয়তো জন আকাঙ্ক্ষার সাথে যুক্ত নয়। কিন্তু মানে যারা ক্ষমতায় থেকেছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য অনেক আইন পাস হয়েছে। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত এরকম আইন কিন্তু পাস হয়নি। তো সুতরাং আমি মনে করি যে এই যে শিক্ষার্থীদের যে দাবি, তারা কিন্তু বলে নাই যে আমাদেরকে এক্সট্রা প্রিভিলেজ দেওয়ার জন্য। তারা বলেছে যে আমরা যৌক্তিক একটি সংস্কার চাই, একটা আইন চাই, যে আইনের মধ্য দিয়ে আসলে একজন মেধাবী শিক্ষার্থী তার যেন সেখানে আ একটা যৌক্তিক জায়গায় সে নিজেকে মানে উপনীত করতে পারে। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে পাবলিক সার্ভিস কমিশন যেটিকে আমরা বলি যে সরকারি কর্ম কমিশন একটি আ সাংবিধানিক একটি আ প্রতিষ্ঠান, যেখানে বাংলাদেশের আপামর গরিব মেধাবী শিক্ষার্থীদের একমাত্র আশ্রয়স্থল। কিন্তু আপনি যদি অতি সম্প্রতি পত্র-পত্রিকায় যে নিউজ গুলো আপনি লক্ষ্য করবেন, সেই পাবলিক সার্ভিস কমিশনটাও এখন শিক্ষার্থীদের কাছে একটা আতঙ্কের নাম হয়ে গিয়েছে। কি কারণে? এই যে সৈয়দ আবেদ আলী নামে একজন লোক ড্রাইভার, যার বিশাল একটি কাহিনী এবং তার সাথে সংশ্লিষ্ট প্রায় ১৫-১৬ জন লোক এখানে জড়িত হয়েছে। তো সুতরাং আমি একটা আশা দেখি, আমি একটা সামনে ড্রিম দেখি।
সেটি হচ্ছে কি আমি কষ্ট করে লেখাপড়া করে আমার মেধা অনুযায়ী যদি আমার যোগ্যতা থাকে সেই জায়গাতে আমি পুনর্বাসন হতে পারবো। নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। কিন্তু সেই জায়গায় যদি আপনি শুভঙ্করের ফাঁকি থাকে, তাহলে একটা শিক্ষার্থী কি স্বপ্ন নিয়ে আপনার সামনের দিকে অগ্রসর হবে? তো সুতরাং এটি তো জাতির জন্য একটি বড় ধরনের একটি আ আমি মনে করি যে একটা সংকট। যে সংকট রাষ্ট্র অ্যাড্রেস করা উচিত, যে সংকট সরকারকে অ্যাড্রেস করা উচিত। সুতরাং সরকার প্রতিপক্ষ হিসেবে এই আন্দোলনকারীদেরকে না নিয়ে যেটি বলা হচ্ছে যে অনুপ্রবেশকারী দেখুন এই কথাগুলো নতুন কথা নয়। এই কথাগুলো অতীতেও আমরা শুনেছি। তার মানে কি? একটি রাষ্ট্রের ভেতরে যদি কোন অসন্তোষ থাকে, রাষ্ট্রের ভেতরে যদি কেউ ভিকটিম হয়, রাষ্ট্রের ভেতরে কেউ যদি বঞ্চিত হয়, সেটি নিয়ে কি সে দাবি তুলে ধরতে পারবে না? সেটি তুলে ধরাটাই কি অন্যায়? তাহলে কি রাষ্ট্রের ভেতরে কোন কিছুই ঘটবে না? মানে অর্থাৎ বর্তমান সরকার যেটা চাচ্ছেন, যা করবেন তারা সেটিকে মেনে নিয়ে চুপচাপ বসে থাকা। এটি তো গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র আপনি বলেন কেন? আপনি তাহলে বলেন যে ওয়ান ম্যান মানে ডমিনেটেড কান্ট্রি সেটা বলেন আপনি। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র বললে সেখানে গণতান্ত্রিক অধিকার থাকতে স্পেস দিতে হবে। অর্থাৎ সংবিধান অনুযায়ী আমার যে রাজনৈতিক অধিকার, আমি যে সভা সমাবেশ এখানে তো কোন রাজনৈতিক মুভমেন্ট হয় নাই। এটা তো সাধারণ শিক্ষার্থীদের এবং এটা শুধুমাত্র সামাজিক একটা আন্দোলন। যে আন্দোলনের সাথে এখন সাধারণ শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণ কিন্তু মানে তারা রাস্তায় নামে নাই কিন্তু সম্মতি দিয়েছে।